শুরু আরজিকর, বিখ্যাত আরজিকর মেডিকেল কলেজ, এখন সবাই চিনে গেছে আরজিকর। আমি ঠিক করলাম যে আরজিআই করে আমি পিডিয়াট্রিক্স নেব। আমাদের একটা বাঙালি বা ভারতীয়দের ধারণা আছে যে মায়েরা যদি খুব বেশি পেট ভরে খায়, ফুল ভ্যাকসিন নয়, নর্মাল ভ্যাকসিন, পেনফুল শুনলে বেশি বাচ্চারা বাবা মারা ভয় পেয়ে যায়। ম্যাসেজ কিন্তু করলে খারাপ কিছু না, ভালো যদি করতে পারা যায়। বাচ্চারা কিন্তু খুব রিল্যাক্স থাকে ম্যাসেজের পরে। সবচেয়ে যে নামি কোম্পানি যে তেলটা বানায়, সবাই জানে নামটা, আমি নামটা পড়বো না। সত্যি বাচ্চার কমফোর্ট কিন্তু সবচেয়ে বেশি মায়ের কোলে। তার জন্য ভগবান আমাদের এরকম একটা স্কিন বানিয়েছে যেটা ইনহেরেন্ট ইনবিল্ট সানস্ক্রিন দেওয়া আছে। 6 মাস বয়সের পরেও কিন্তু বুকের দুধ খাওয়ানো উচিত। যেই ফ্যাটটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বলেন যে বাচ্চাকে আমি নুন ছাড়া খাওয়াবো, সেটাও কিন্তু উচিত না। যখন জন্মায় বাচ্চারা না, একটা গায়ে একটা কোটিং থাকে, বুকের দুধ খেলে কিন্তু জল খাওয়ানোর প্রয়োজন নেই। দেখে মায়েরা কি বলে, ওষুধ তো খাওয়াচ্ছি ডাক্তারবাবু, ক্রিমি তো কমে না, বাচ্চার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। এখন ছোট বাচ্চাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় প্রবলেম খাবার নয় কিন্তু অ্যাক্টিভিটি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বলেছিলাম আগেই যে মাদার্স ডে উপলক্ষে আমি একটা খুব সুন্দর একটা ব্লগ আনতে চলেছি, যেটা মায়েদের পক্ষে হবে খুব উপকারী। তো সেই জন্য এখন আমাদের সাথে আছে কলকাতার একজন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রজিৎ মুখার্জি। ডাক্তারবাবু, আপনি একটু আপনার জার্নিটা বলুন, বা একটুখানি বলুন যে কিভাবে আপনি শুরু করলেন, আপনার চেম্বার কোথায়? আমার বাড়ি বেহালাতে। তো আমার ডাক্তারি পড়া শুরু আরজিকর, বিখ্যাত আরজিকর মেডিকেল কলেজ, এখন সবাই চিনে গেছে আরজিকর। তারপরে আমি বিভিন্ন জায়গায় স্পেশালাইজ করেছিলাম, যেমন বিসি রায় চিলড্রেন হসপিটাল, চিত্তরঞ্জন শিশু সদন। তারপরে এখনো চলছে পড়াশোনা, পড়াশোনার তো শেষ নেই, শেখার আর শেষ নেই। চেম্বারও করছি, শিখছি, তো শেখার প্রসেসের মধ্যেই আমি রয়েছি। তো আমার চেম্বার বেহালাতে। বেহালায় আমি অনেকদিন ধরেই প্র্যাকটিস করছি, যেহেতু বেহালায় আমি থাকি। তো সবসময় বেহালায় রয়েছি, পেশেন্টের সঙ্গে ইন্টারাকশনও বেহালাতেই। আর শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ প্রায় আমার তো হয়ে গেল 3 দশক, 30-35 তো হবে। আর আপনি যে যখন এমবিবিএস করলেন, তারপর আপনি স্পেশালাইজেশন পেপারটা শিশু বিশেষজ্ঞটাই চয়েস করলেন কেন? এটা বিরাট গল্প। হ্যাঁ, আমাদের একটুখানি ছোট্ট করে বলেন যে ওই পার্টিকুলার ওই ইয়েটাই চয়েস করলেন কেন? আমি চয়েস করিনি। যখন আমি এমবিবিএস পাস করলাম, তখন আমি ঠিক করেছিলাম যে আমি আর যাই করি, আমি শিশু রোগ বিশেষজ্ঞ হব না। কেন হব না? কারণ সব দাদারা আমায় বলেছিল যে বাচ্চাদের চিকিৎসা খুব ডিফিকাল্ট। কেন না, স্টেথো কানে দিলে পড়ে না, ওই বুকের যে কি আওয়াজ কিচ্ছু বোঝা যায় না, কোনটা হার্ট সাউন্ড কোনটা লাং সাউন্ড সব গুলিয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে, বাচ্চাগুলো এত ছোট, কাঁধে কিছু বুঝতে পারবো না, আর ওর মুখে কিছু বলতে পারো না, কিছুই বোঝা যায় না। তো আমি ঠিক করলাম যে আরজিআই করে আমি পিডিয়াট্রিক্স নেবো না। তো কপালের এমন ফের, জেনারেল মেডিসিন নেবার কথা আমার খুব ইচ্ছে, জেনারেল মেডিসিন নেবো, জেনারেল মেডিসিন করবো। কিন্তু জেনারেল মেডিসিন যখন আমি যে বছর পাস করে এলিজিবল হলাম, সেই বছরে জেনারেল মেডিসিনের কোর্স কোটা ছিল না আমাদের। তো আমার কি করবো, তখন আমাকে পিডিয়াট্রিকের কোটা নিতে হলো। আমাকে বলা হলো পিডিয়াট্রিকটা 6 মাস কর, 6 মাস পরে তোকে জেনারেল মেডিসিনে নিয়ে নেবো। তো পিডিয়াট্রিকের 6 মাস উইল কাউন্ট। তো আমি পিডিয়াট্রিক করতে শুরু করলাম। অদ্ভুত ব্যাপার, 1 মাস পিডিয়াট্রিক করার পর আমি দিস ইজ মাই লাইন, আমি আর মেডিসিনে যাবো না, আমি পিডিয়াট্রিক্সই করবো। খুব ভালো লাগলো আমাদের ওনার জার্নির প্রথম ধাপটা শুনে। এইবার আমি যখন দিয়েছিলাম যে এরকম আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলবো, তো আমার কাছে বেশ কিছু মেসেঞ্জারে কোশ্চেন এসেছিল। তো অতগুলো কোশ্চেন তো আমি বলতে পারবো না, তো ওখান থেকে আমি 9টা থেকে 10টা প্রশ্ন বেছেছি। প্রথম প্রশ্ন আমার এক বন্ধু করেছে। ও প্রশ্নটা করেছে যে ও এখন উড বি মাদার, যে কি খেলে একটু হেলদি বেবি হওয়ার চান্সেস খুব বেশি, এই ফেজটাতে, এই যখন ও প্রেগন্যান্সি পিরিয়ডটাতে চলছে, ও সেটা প্রশ্ন করছে কি কি খাবো আমি, যার জন্য আমার বেবি একটু যখন হেলদি হবে, একটু ভালো হবে, সেই হিসেবে। প্রথম কথা, এই প্রশ্নটা ঠিক আমার নয়। এই প্রশ্নটা হচ্ছে মাদার কেয়ার যারা করে, যেমন গাইনিকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান, এটা তাদের প্রশ্ন। তবু বলি যে সাধারণ ডাক্তার হিসেবে বলি যে আমাদের হেলথ ভালো রাখতে গেলে যা খেতে হয়, প্রেগনেন্ট মাকেও হেলথ ভালো রাখতে গেলে একই খাবার খেতে হবে। একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে। ব্যালেন্স ডায়েট মানে কি, যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ফাইবার রয়েছে। তো সেই সবকটা খাবারই খেতে হবে। পরিমাণটা সবাইকে যা বলা হয় এখানে একই কথা,
যেমন কার্বোহাইড্রেট থাকতে হবে 50%, প্রোটিন থাকতে হবে 30%, 20% ফ্যাট। এই প্রপোর্শনেই খেতে হবে, ভালো করে পেট ভরে খেতে হবে। আমাদের একটা বাঙালি বা ভারতীয়দের ধারণা আছে যে মায়েরা যদি খুব বেশি পেট ভরে খায় তাহলে বাচ্চা নাকি খুব বেশি বড় হয়ে যাবে, তখন নাকি ডেলিভারিতে অসুবিধা হয়। এই ধারণা আছে, কিন্তু এটা একেবারে ভুল ধারণা, এটা মানবে না কেউ। পেট ভরে ভরে খেতে হবে, বাচ্চা বড়োর সঙ্গে খাবার কোনো সম্পর্ক নেই, ডেলিভারির কোনো সম্পর্ক নেই, নিশ্চিন্তে খাবে। এবং বাইরের খাবার অ্যাভয়েড করলেই ভালো, কারণ বাইরের খাবারের মেন প্রবলেম কোথায়? বাইরের খাবারে কিন্তু প্রোটিন, ফ্যাট, কার্বো সবই আছে, কিন্তু অ্যাবজর্পশন ভালো হয় না, মানে বায়ো অ্যাভেলেবিলিটি ভালো নয়। ওই জন্য বাইরের খাবারটা অ্যাভয়েড করলেই ভালো। আর মায়েদেরকে খুব সাবধান থাকতে হবে যে প্রেগনেন্সির সময় কিন্তু ভীষণ যেটা হয় সেটা হচ্ছে সুগার বাড়বে, চান্স অফ ডায়াবেটিক কিন্তু খুব বেশি। তো সেই জন্য যেসব খাবারে খেলে খুব তাড়াতাড়ি করে সুগার বাড়ে সেই সব খাবারকে অ্যাভয়েড করতে হবে। যেমন আমি অনেক মিষ্টি খেয়ে ফেললাম, অনেক চিনি খেয়ে ফেললাম, এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেক বেশি নুন খেয়ে ফেললাম, তাহলে প্রেগনেন্সির সময় কিন্তু হাইপার টেনশন, মানে ব্লাড প্রেশার হাই হয়, সেটাকেও অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বলো। আপনাকে করব, যে বাচ্চারা আপনার কাছে কি কি রোগ নিয়ে মোটামুটি যায়? ভারতবর্ষে রোগ প্রধানত দুটো, এক হচ্ছে পেটের সমস্যা আর দুই হচ্ছে সর্দি কাশি। পেটের সমস্যার কারণ হচ্ছে আমাদের দেশের জল খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই কম, সেই কারণ। আর দ্বিতীয় হচ্ছে সর্দি কাশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওভার ক্রাউডিং। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 1.4 বিলিয়ন, যা দেশের জায়গা তার তুলনায় জনসংখ্যা বেশি। তো তুমি যেখানেই যাবে কি পাবে? ক্রাউড। যেমন এখানে দেখো কত ফাঁকা ফাঁকা সুন্দর, ওখানে কিন্তু সব জায়গায় ক্রাউড পাবে। তো ক্রাউড মানে কি? কোভিডের দৌলত আমরা এখন বুঝে গেছি যে ক্রাউড মানে কি হবে। ক্রাউড মানে হচ্ছে চান্স অফ ভাইরাল ইনফেকশন বেশি। তো একটা স্কুল ঘরে ধরো না কেন, আমাদের ওখানে একটা স্কুল ঘরে মোটামুটি 50টা বাচ্চা ঢুকে যায় একটা 20x20 জায়গার মধ্যে, যেটা এখানে কল্পনীয়। তো ন্যাচারালি সর্দি কাশি বেশি হয়। তো সর্দি কাশিতে বাচ্চাগুলো খুবই ভোগে, আর ভোগে হচ্ছে পেটের ইনফেকশন মেন। আর এখন একটা নতুন দেখছি মানে চালু হয়েছে পেইনলেস আর পেইনফুল ভ্যাকসিনেশন। এইবার আমাদের বেলায় যেমন ছিল হচ্ছে সবই পেইনফুল, আর এই এখন নতুন আমার ছেলে যখন হয়েছে তখনও দেখলাম যে একটা হয়েছে পেইনলেস ভ্যাকসিন আপনি দেবেন কিনা। তো অনেকে বলে না না, পেইনলেস এর থেকে পেইনফুলটা বেশি ভালো, তাতে নাকি বেশি শরীরের মধ্যে ঠিকঠাক ভ্যাকসিন ঢুকে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? মানে সেই জন্য একটু পেরেন্টসরা কনফিউজ থাকে যে পেইনলেস দেওয়া হবে না পেইনফুল দেওয়া হবে। দেখো, কনফিউশনে কিছুই নেই। সত্যি কথা বলতে কি, এরকম ভাবে বলি যে পেনফুল ভ্যাকসিন নয়, নর্মাল ভ্যাকসিন। পেনফুল শুনলে বেশি বাচ্চার বাবা মারা ভয় পেয়ে যায়। তো নর্মাল ভ্যাকসিন আর লেস পেন ভ্যাকসিন, পার্থক্যটা কি? নর্মাল ভ্যাকসিনটা হচ্ছে পুরনো ভ্যাকসিন, আর লেস পেনটা হচ্ছে নতুন মডিফাইড ভ্যাকসিন। কি ভ্যাকসিন? সব ভ্যাকসিন হয়, কিন্তু বাচ্চাদের প্রথমে আমরা যে ভ্যাকসিন দিই 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, এটা তোমাদের আমেরিকাতে তোমরা দাও 2 মাস, 4 মাস, 6 মাস। সেটা হচ্ছে প্রাইমারি ভ্যাকসিন ডিপিটি। ডিপিটি কি জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, পার্টুসিস মানে ফুপিং কাশি, আর টেটানাস, এই তিনটের জন্য কম্বিনেশন ভ্যাকসিন দিই। এখন আমরা ডিপিটির সঙ্গে অনেকগুলো কম্বাইন করছি, যেমন আমরা হিপ ভ্যাকসিন কম্বাইন করছি, হেপাটাইটিস বি কম্বাইন করছি, আইপিভি কম্বাইন করছি, সব কম্বাইন করে একটা কম্বো ভ্যাকসিন আসছে, যাকে আমরা বলি এখন পেন্টা বা হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিন। এখন সেই কম্পোনেন্টের মধ্যে কি হলো, তার মধ্যে তোমার তো ডিপিটি আছে। এখন গন্ডগোলটা ডিপিটি। এই ডিপিটি বাচ্চাদের ভীষণ পেন ক্রিয়েট করে, অন্যগুলো নয়, কিন্তু হিপে হবে না, হেপাটাইটিস বি হবে না, কিছুতে হবে না, ওই ডিপিটি ভীষণ পেন ক্রিয়েট করবে। এবার ডিপিটির মধ্যে কোন কম্পোনেন্টে পেন ক্রিয়েট করে না? পিটা কি না? পিটা হচ্ছে পার্টুসিস মানে হুপিং কাশি। যাতে হুপিং কাশি না হয় সেই প্রতিষেধক আমরা বাচ্চাদের দিই। তো সেই হুপিং কাশি প্রতিষেধকের জন্যই কিন্তু পেন হবে। তা বিজ্ঞানীরা বললেন এই যে পেন হচ্ছে এটা কি করে কাউন্টার করা যায়? তো বিজ্ঞানীরা খুঁজে নতুন ভ্যাকসিন তৈরি করলেন, যে তাকে বলি অ্যাসেলুলার ভ্যাকসিন। মানে ভ্যাকসিন তো সেলের একটা সেকশন থেকে আমরা করি, তো এই অ্যাসেলুলার ভ্যাকসিনটা যখন তৈরি করা হলো তাতে কিন্তু পেন হলো না, তার কার্যকরী ক্ষমতা রইল, পেনও হলো। এটার নাম হচ্ছে প্লেসমেন্ট ভ্যাকসিন। আর পুরোনো যেটা হোলসেল ভ্যাকসিন, মানে সেলটা পুরো রেখে ভ্যাকসিন তৈরি করলাম, তাতে কিন্তু একটু পেন হলো। এবারে পার্থক্যটা দেখাও। পার্থক্য হচ্ছে কি, হোলসেল ভ্যাকসিনে পেন হয়, পেনের সঙ্গে সঙ্গে না কি হয়, অনেক সময় এই সময় এনকেফেলোপ্যাথি বাচ্চারা, খুব রেয়ার, কমন নয় কিন্তু, মানে ভ্যাকসিন দেওয়ার পরে খুব জ্বর হলো, খুব ব্যথা হলো,
বাচ্চা একদম কুমার মতো হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, 2-3 দিন খেলো না, খাচ্ছে না। তখন ওদের খিচুনি না, কতটা খিচুনি কিন্তু হয় না, হতে পারে। খিচুনি কিন্তু কি হয় জানো, খিচুনি আনতে বেশি হয় তোমার 1.5 বছর যখন ডিপিকে দিই না, তখন খিচুনি হতে পারে। ওটাকে খিচুনি বলি না, ওটা বলি ফেব্রাইল কনভালশন বা তরকা। অনেক বাচ্চার জ্বর মাথায় উঠে গেলে চোখ উল্টে যায়, তাদেরকে ডিপিটি দিলে বিপদ হতে পারে। তো ভয়ের কিছু নেই, ডিপিটির জন্য মোটেই হয়নি, ডিপিটির জন্য কনভালশন হয়নি, ডিপিটির জন্য ফিভার পেন হতে পারে। আর ডিপিটিতে কি হতে পারে না, আমরা যেটা বলি হাইপো রেসপন্সিভ এপিসোড, মানে বাচ্চা একদম খাচ্ছে না, শুয়ে আছে, একটু এটা খুব ভয় থাকে। খুব রেয়ার 1 লাখ 2 লাখ 3 লাখ একটা বাচ্চা হয় কিনা সন্দেহ। আমি 30 বছর প্র্যাকটিসে 2 বা 3টে রান পেয়েছি। খুব রেয়ার, এ নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। তবুও আমি বলবো যে ফালতু পেন কেন নেবে, অ্যাসেলুলার বেটার, অ্যাসেলুলার পেন অনেক কম হয়। আমেরিকাতে, ইউরোপে সব জায়গায় কিন্তু অ্যাসেলুলার ভ্যাকসিন ইউজ হয়। ইন্ডিয়াতে অ্যাসেলুলার সঙ্গে সঙ্গে সরকারের পয়সা নেই, সরকার কি করে নর্মাল ভ্যাকসিন দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি নর্মাল ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বেশি আর অ্যাসেলুলার ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা কম? তা কিন্তু নয়। লেটেস্ট স্টাডি বলছে দুটোই কিন্তু কার্যকরী ক্ষমতা প্রায় কাছাকাছি। হ্যাঁ, হতে পারে ওটা হয়তো 100%, এটা হয়তো 95%, বাট অন অল প্র্যাকটিক্যাল পারপাসেস অ্যাসেলুলার ভ্যাকসিন ইজ গুড এনাফ অ্যাজ নর্মাল ভ্যাকসিন। অতএব পেনলেস, পেনফুল নিয়ে মাথা খারাপ করতে হবে না, দুটোই ভালো। তোমাদের যেটা ইচ্ছে সেটা না। যদি টাকা পয়সার অসুবিধা থাকে, সরকারি থেকে নর্মাল ভ্যাকসিন নিয়ে নাও, কোনো আপত্তি নেই, কিছু প্রবলেম হবে না। যদি পয়সা করির প্রবলেম না থাকে, বাচ্চাকে বেশি ভোগাতে না চাও, তাহলে তুমি পেনলেস নাও, কিছু আসবে না। আমাদের ইন্ডিয়াতে একটা ভীষণ মিথ আছে যে বাচ্চাদের ছোটবেলায় তেল মাখিয়ে একদম দলাই ধলাই করে রোদের মধ্যে রেখে মানে ওইভাবে ফেলে রাখলে নাকি বাচ্চার হাড় খুব শক্ত হয়। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আবার অনেকেই কমপ্লেন করে এটা আমার বাচ্চা ভীষণ কালো হয়ে যায়, আবার অনেকে বলে যে না এটাই তো হাড় ফাড় শক্ত হবে। বিশেষ করে মানে নর্থ ইন্ডিয়ার সাইডে তো এটা ভীষণ রকম হয় এই মালিশ ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে সেইটা কিরকম ইম্পর্টেন্ট, বা সেইটা না করা উচিত না করা উচিত, কি করা উচিত? ঈশ্বরী খেয়েছ আটা নাও। হ্যাঁ শোনো, তেল মাখানোর বিষয়, তেল মাখানোটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট ইস্যু ছিল আগেকার দিনে। কারণ সবাই একটা শুনেছো ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট, মানে হাড় মাসেলকে মজবুত করার জন্য। কিন্তু প্রবলেমটা কোথায়, ভিটামিন ডি আগেকার দিনে কি হতো, আমাদের সান এক্সপোজার খুব বেশি হতো, কিন্তু ভিটামিন ডি তৈরি খুব ভালো হতো। এখন অ্যাজ এ জেনারেল ট্রেন্ড আমাদের সান এক্সপোজার অনেক কমে গেছে। এসির মধ্যে থাকি, বাড়ি থেকে বেরোই না, গাড়ি করে চলাফেরা করি, কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে না ভীষণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। সেজন্য দেখবে আমরা সবাইকে বলি ভিটামিন ডি খাওয়াতে, ইন্ডিয়াতে কিন্তু ম্যান্ডেটরি। আমি দেখলাম আমেরিকাতেও এখন ভিটামিন ডি খাওয়ানো হচ্ছে। তো এবার কথা হচ্ছে তেল মাখানোর উপকারিতা কি। তেল মাখানো রোদে ফেলার উপকারিতা হচ্ছে এই তেল মাখিয়ে রোদে ফেলা যায়, তাহলে ভিটামিন ডি সিনথেসিস অবশ্যই সুবিধা হয়। মেসেজের বিষয়টা বলি, বেবি মেসেজ কিন্তু করলে খারাপ কিছু না, ভালো যদি করতে পারা যায়। বাচ্চারা কিন্তু খুব রিল্যাক্স থাকে মেসেজের পরে, তাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, তাদের ঘুম ভালো হয়, খিদে ভালো হয়। কিন্তু বিতর্কটা অন্য যায়। বিতর্কটা হচ্ছে যে 1 মেসেজ নিয়ে বিতর্ক, 2 তেল নিয়ে বিতর্ক, 3 হচ্ছে রোদ নিয়ে বিতর্ক। 3টে বিতর্ক। রোদ নিয়ে প্রথম বিতর্ক হচ্ছে আজকালকার দিনে পলিউশন বাড়ছে, রোদের কিন্তু আলট্রা ভায়োলেট রেস অনেক বাড়ছে। তো যদি বাচ্চাকে আমরা রোদের মধ্যে ফেলে রাখি, আগে কি হতো জানি না, এখন কিন্তু সানবার্ন হবে, বাচ্চার কিন্তু স্ট্রেস হবে, বাচ্চার কিন্তু ডিহাইড্রেশন হবে। রোদে ফেলে রাখাটা খুব কেয়ারফুল। রোদে যদি ফেলতেই হয় একান্ত ভাবে, তাহলে একদম ভোরবেলা রোদে রাখা ভালো, বা ডাইরেক্ট রোদে না রেখে রোদের একটু পাশে রাখা ভালো। আমাদের তো ভারতবর্ষ বিশ্ব প্রধান দেশ, তো সেইখানে রোদের মধ্যে বাচ্চা ফেলে রাখা কিন্তু খুব জাস্টিফাইড নয়। নেক্সট হচ্ছে তেল একটা বিতর্ক, কি তেল মাখাবো। প্রথম কথা, যেগুলো খুব কমন তেল আমরা মাখাতে চাই, যেমন সর্ষের তেল, বিগ নো, সর্ষের তেল মাখা যাবে না। সর্ষের তেলটা খুব কমন, মানে খুব, তাই তো লোকের প্রিয়, কিন্তু সর্ষের তেল ঝাঁজ, নট গুড ফর স্কিন। সেকেন্ড হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল মানে কিরকম, সবচেয়ে যে নামি কোম্পানি যে তেলটা বানায় সবাই জানে নামটা, আমি নামটা করবো না, ওরা কিন্তু মিনারেল অয়েল দিয়ে বানায়, ডোন্ট ইউজ ইট। নাম্বার 3 হচ্ছে অলিভ অয়েল, নো, দিবেন।
গায়ে একটা বাজে কম্পাউন্ড তৈরি হয় লংজিভিটি। দিতে পারলে একমাত্র কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল ওকে বাচ্চার পক্ষে সুদিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো। শীতের সময় ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করা যেতে পারে। তবে তেল মাখার সময় মাথায় রাখতে হবে, তেল কিন্তু সারাদিন যদি গায়ে আমরা মেখে বসে থাকি গরমের দেশে, ঘাম জমবে। ঘাম জমলে কি হবে, সোয়েট গ্ল্যান্ডের মুখগুলো ব্লক হয়ে যাবে, ঘামাচি, ফোড়া, ফুসকুড়ি দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ হারে বাড়তে শুরু করবে। কিন্তু তেল মাখার টাইম হচ্ছে চান করার আগে। চান করার আগে তেল মাখলাম, মেসেজ করলাম, চান করে ফেলি। চান করে ফেললাম, তেলটা গাতে উঠিয়ে দাও, গায়ে রেখো না কিন্তু। তেলটা জাস্ট মেসেজের জন্য বা গা মালিশের জন্য। তেলের খুব যে ভীষণ কিছু গুণ আছে এমন নয়, তেলটা খুব সাবধানে ইউজ করতে হবে। আর হচ্ছে মেসেজ। মেসেজ তো আমরা দেখি যে এমন মেসেজ করেছে বাচ্চার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। দেখা যায় মানে অতি উৎসাহে এমন মেসেজ করেছে, অতি উৎসাহে এমন মেসেজ করেছে। তো ভাই খুব সাবধান, মেসেজ বেশি উৎসাহ দেখাবেন না। মেসেজের থেকে বেটার কি হতো অ্যাপ্লিকেশন। আমি বলি কি অ্যাপ্লিকেশন, মেসেজ বললে উৎসাহটা বেশি হয়ে যায়, অ্যাপ্লিকেশন বললে উৎসাহটা কম হয়। অ্যাপ্লিকেশন মানে কি গায়ে লাগিয়ে দিন না, তাহলে আস্তে আস্তে গায়ে হবে। আর বাচ্চার সত্যি বাচ্চার কমফোর্ট কিন্তু সবচেয়ে বেশি মায়ের কোলে। বাচ্চা যত বেশি কোলে থাকবে না, ওটাই মেসেজ। ওতে বাচ্চাটা সবচেয়ে কমফোর্টেবল। কারণ বাচ্চাটা সবসময় চায় কি সিকিউরিটি, মানে আমি যে জন্মে পৃথিবীতে এলাম আমাকে সবাই ভালোবাসে। এইটা প্রথম বাচ্চাকে বুঝতে পারবে যে আমাকে সবাই খুব ভালোবাসে আর ভেরি মাচ ওয়ান্টেড। এইটা বোঝানোর বেস্ট উপায় হচ্ছে কোল। আর কোল বেস্ট কোল হচ্ছে মায়ের কোল, তারপর অন্যান্য। তো মায়ের কোলে বাচ্চা যত বেশি থাকবে ওটা কিন্তু বেস্ট মেসেজ হবে। নারকেল তেলে বলে একটা ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তো সেই মানে আপনি বলছেন নারকেল তেল ভীষণ উপকারী, তো ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা আমি কিন্তু ভীষণ উপকারী বলিনি, আমি বলেছি যে পারমিসেবল। যদি তেল লাগাতেই হয় নারকেল তেল ইজ পারমিসেবল, অন্যগুলো না। ঠান্ডা লাগার প্রসঙ্গে আসা যায়, ঠান্ডা কেন লাগে? আগে লোকে বলতো ফ্যান চালালে ঠান্ডা লাগে, এসি চালালে ঠান্ডা লাগে, ঠান্ডায় বেরোলে ঠান্ডা লাগে। কোভিড এর পর কিন্তু সে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে যে ঠান্ডা কিন্তু ঠান্ডা থেকে লাগে না, ঠান্ডা লাগে ভাইরাসের জন্য। কখনো শুনেছো কোভিড হয়েছে কম্বল না দিয়ে ঠান্ডায় শুয়েছে বলে কোভিড হয়েছে? শুনেছো? না। কোভিড কোথায় হয়? কোন মানুষের কোভিড হলো আমার সামনে এলো তবে কোভিড হলো। ঠান্ডা লাগাটা কি? ঠান্ডা লাগা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ভাইরাল কোথা থেকে হয়? কারোর সর্দি কাশি হলো, সে আমার সামনে এলো তবে আমার সর্দি কাশি হয়। তো ন্যাচারালি নারকেল তেলের সঙ্গে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা আছে, এই শীতের সময় আমরা বাচ্চাকে খালি গা করে দিয়ে ঠান্ডায় ফেলে রাখি, তাহলে কিন্তু বাচ্চা যেটা হতে পারে হাইপোথার্মিয়া হতে পারে। ঠান্ডা লাগার বিষয়টা যে নারকেল তেল বা যে কোনো তেল মাখিয়ে শীতকালে যে বাচ্চাকে খালি গায়ে রেখে দাও ঠান্ডার মধ্যে, তাহলে বাচ্চার কিন্তু বডি টেম্পারেচার ফল করতে পারে, যাকে আমরা হাইপোথার্মিয়া বলি। বডি টেম্পারেচার ফল করলে কি হয় না, বাচ্চাটা দেয় মোর প্রোন টু ইনফেকশন। বডি টেম্পারেচার ফল করলে কি ইমিউনিটি ফল করে, এর সময় যেন না হয় তেল মাখিয়ে সেটা সাবধান থাকতে হবে। তুমি যেটা বলছিলে ভিটামিন ডি নিয়ে, মানে তেল মাখানো রোদে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জানো তো। এই যে আমাদের চামড়াটা সাদা চামড়া হয়, কালো চামড়া হয়, ব্রাউন চামড়া হয়, বিভিন্ন চামড়া বিভিন্ন রকমের, জানো কি? যেমন ধরো ইন্ডিয়ানদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যখন আমেরিকাতে আসবে খুব বেশি হবে, বা শীতের দেশে গেলে বেশি হবে, জানো কেন? তার কারণটা হচ্ছে আমাদের যে স্কিনটা আছে না, এই স্কিনটার মধ্যে মেলানিন বেশি দেওয়া আছে, মানে পিগমেন্ট বেশি দেওয়া আছে। তো এই কেন তৈরি হয়েছে স্কিনটা? আমাদের দেশে তো রোদ্দুর খুব বেশি, যাতে রোদ্দুর আমাদের ত্বকের স্কিনের ক্ষতি করতে না পারে তার জন্য ভগবান আমাদের এরকম একটা স্কিন বানিয়েছে, যেটা ইনহেরেন্ট ইনবিল্ট সানস্ক্রিন দেওয়া আছে। কিন্তু প্রবলেম কি, এর জন্য কি হয়, আমাদের চামড়ার মধ্যে না সানলাইট ঢুকতে পারে না। ওই জন্য আমাদের রোদ এক্সপোজার ইন্ডিয়ানদের বেশি লাগে টু বিট ভিটামিন ডি। কিন্তু যারা শীতের দেশে থাকে, যারা সাদা চামড়ার মানুষ, তাদের কিন্তু স্কিনে মেলানিন কম আছে। এদের কি হয়, এদের অনেক কম এক্সপোজারে ভিটামিন ডি তৈরি হয়ে যায়, আমাদের কিন্তু অনেক বেশি এক্সপোজার লাগবে। ওই জন্য যত যারা ব্রাউন স্কিনের মানুষ, ডার্ক স্কিনের মানুষ যারা আমেরিকা ইউরোপে থাকে, তাদের ভীষণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। কেন না, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পান না করে। লোকাল লোকে কিন্তু কিচ্ছু হবে না, সাদা চামড়ার মানুষের কিচ্ছু হবে না, আমাদের কিন্তু প্রবলেম হবে। ওই জন্য আমাদের আমেরিকার বা ইউরোপে যারা আছেন তাদের কিন্তু অনেক বেশি সান এক্সপোজারের প্রয়োজন, এবং দরকার পড়লে ভিটামিন ডিও খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মেনে। 6 মাস অবধি তো বাচ্চারা মানে ব্রেস্ট মিল্ক নেবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। ধরুন যাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না, সেই ক্ষেত্রে 6 মাস বা 6 মাসের পর থেকে বাচ্চাদের ফুড হ্যাবিটটা কিভাবে তৈরি হবে, বা তারা কি টাইপের দুধ খাবে? কারণ
আমি আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভেই বারবার জিজ্ঞেস করছি, যেখানে একটা কাউ মিল্ক খাওয়ানোর একটা প্রবণতা থাকে যে বাচ্চাদের কাউ, সেটা কি উচিত, নাকি যে কৌটোর দুধ যেগুলো খায় সেই দুধগুলো উচিত, মানে কিরকমটা উচিত, বাচ্চাদের ফুড হ্যাবিটটা কিভাবে জেনারেট করা উচিত? 6 মাসের পরে, তাই তো? মানে 6 মাসের আগে নয়। তাহলে 6 মাসের আগে বিষয় আমি ঢুকছি না, যদিও সাধারণ ভাবে আমরা বলি যে 6 মাস বয়স অবধি বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ খাবে, অন্য কিছু খাবে 6 মাস বয়স। এবার 6 মাস বয়সের পরে, 6 মাস বয়সের পরে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে যে দুধ, যে দুধটাই খেত তাকে আস্তে আস্তে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে কি দিতে হবে? শক্ত খাবার দিতে হবে। কেন শক্ত খাবার? কারণ 6 মাস বয়সের পরে না বাচ্চারা বুকের দুধ খেয়ে ওদের কিন্তু পুরো পেট ভরবে না, মানে গ্রোথটা সাস্টেন করা যাবে। তো সেই জন্য 6 মাস বয়সের পরে বাচ্চাদের শক্ত খাবার, বাড়ির খাবার, যেমন ভাত, ডাল, সবজি, মাছ চটকে পেস্ট করে, মিহি করে, পিউরি করে আস্তে আস্তে খাওয়ানো শুরু করা উচিত। এবারে প্রশ্ন হচ্ছে যে 6 মাস বয়সের পরে কি দুধ খাবে? আদর্শভাবে 6 মাস বয়সের পরেও কিন্তু বুকের দুধ খাওয়ানো উচিত। তাহলে প্রশ্ন, কত বছর বয়স অব্দি খাওয়ানো উচিত? বুকের দুধ কিন্তু খাওয়াতে হবে 2 বছর বয়স আইডিয়ালি। যদি কেউ চান যে 2 বছর বয়সের পরেও খাওয়াতে চাই, আপনি খাওয়ান, 5 বছর অব্দি খাওয়ানো এলাও, কিন্তু 2 বছর খাওয়াতেই হবে। কারণ মনে রাখবেন, বুকের দুধটার কোথায় প্রয়োজনীয়তা শুধু কিন্তু পেট ভরা নয়, বুকের দুধের মধ্যে এমন কিছু ফ্যাট, এমন কিছু প্রোটিন, বিশেষ করে ফ্যাট আছে, যেই ফ্যাটটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ব্রেন ডেভেলপমেন্টটা এমন প্রসেস, ছোটবেলাতেই বেশি হবে, কিন্তু বড় হলে হবে না। যেমন উদাহরণ দিই, যখন একটা বাচ্চা জন্মায় তখন মাথার যে সার্কামফারেন্স, বের, এটা থাকে 35 সেন্টিমিটার। বড়দের কত হয়? বড়দের 54 থেকে 56 সেন্টিমিটার। কিন্তু শুনলে আশ্চর্য হবে যে 2 বছর বয়সে বাচ্চারা অলমোস্ট 52 সেন্টিমিটার হয়ে যায়। তার মানে কি 2 বছরের মধ্যে প্রায় 90% ব্রেন ডেভেলপমেন্ট আমাদের কমপ্লিট হয়ে যায়। এই যে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেনটা বাড়ছে, কি চাই, কি খাদ্য চাই সেই ব্রেনের? মেইন খাদ্য হচ্ছে যে বিশেষ ফ্যাট গুলো দরকার, সেগুলো শুধুমাত্র বুকের দুধ থেকে আসে। ওই জন্য আমরা বলবো 6 মাসের পরেও কিন্তু বুকের দুধ কন্টিনিউ করবে, তার সঙ্গে এবার আস্তে আস্তে আমরা বাইরের খাবার, বাড়ির খাবার আমরা শুরু করতে পারবো, হোমমেড ফুড শুরু করতে পারবো। এবার তুমি একটা প্রশ্ন করলে, তাহলে 6 মাস পর কি বুকের দুধ ছাড়া অন্য দুধ খাওয়ানো যাবে না? যাবে, নিশ্চয়ই যাবে। কি দুধ খাওয়াতে পারবো? যে কোনো স্টেরিলাইজ দুধ, পাস্টুরাইজ মিল্ক খাওয়াতে হবে। যেমন বাড়ির গরুর দুধের প্রবলেম কি বলতো? বাড়ির গরুর দুধের প্রবলেম হচ্ছে এর মধ্যে অনেক রোগ থাকতে পারে, যেই রোগ দুধের মধ্যে দিয়ে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে, এমনকি টিউবারকুলোসিস পর্যন্ত রোগও হতে পারে ওই দুধ খেলে পারে। ওই জন্য বেটার হচ্ছে কি যে পাস্টুরাইজড বা পাউডার মিল্ক দেওয়া। পাউডার যে কোনো মিল্ক খাওয়ানো যাবে, কোনো আপত্তি নেই। যেমন ডেয়ারি মিল্ক, যে পাস্টুরাইজড মিল্ক আসে, সেটাও খাওয়ানো যাবে। তবে পাস্টুরাইজড মিল্ক খাওয়ানোর সময় মনে রাখতে হবে, টোন মিল্ক কখনো বাচ্চাকে খাওয়ানো যাবে না। কিন্তু টোন মানে কি? টোন মানে হচ্ছে ফ্যাট ফ্রি, ওই যে সিঙ্গেল টোন, ডাবল টোন যে মিল্ক পাওয়া যায়, সেই দুধ কিন্তু বাচ্চাকে কখনো খাওয়াবে না। ওতে ফ্যাট কম থাকে, ওটা বড়দের জন্য। বাচ্চারা কিন্তু হোল ফ্যাট মিল্ক খাবে। তো 6 মাসের পরে সবই খাবে, ভাত, ডাল, সবজি, মাছ যেমন খাবে। ইচ্ছে হয় মিল্ক আইটেম বানিয়ে খাওয়াবো। যেমন ধরা যাক যারা ভেজিটেরিয়ান, নিরামিষাশী, তারা তো মাছ মাংস খাচ্ছেন না, তারা তাদের প্রোটিন কোথা থেকে পাবে? তাদের জন্য দুধ কিন্তু ইম্পর্টেন্ট খুবই। তাদের জন্য দুধের কোনো আইটেম বানিয়ে খাওয়ানো যাবে, যেমন পায়েস বানিয়ে খাওয়ানো যাবে, ক্ষীর বানিয়ে খাওয়ানো যাবে, দই বানিয়ে খাওয়ানো যাবে, ছানা খাওয়ানো যাবে, পনির খাওয়ানো যাবে, কোনো আপত্তি নেই, সমস্যা নেই। কিন্তু ওই বাড়ির গরুর দুধটা বেটার না খাওয়া, বেটার। চিনি খাওয়ানোর ব্যাপারটা একটু বলে। দেখো, নুন চিনি না, মানে সাম্প্রতিক যে রিসার্চ বলছে যে নুন চিনি কিন্তু কারোর পক্ষেই বেশি খাওয়া ভালো নয়। মানে সেই বাচ্চা হোক, মধ্যবয়স্ক হোক, বুড়ো হোক, কারোর জন্যই কিন্তু নুন চিনি বেশি খাওয়া ভালো না। কারণ দেখা গেছে যে নুন খাওয়ার সঙ্গে কিন্তু প্রেশার হওয়ার ডিরেক্ট সম্পর্ক আছে। তো সোডিয়াম, নুন মানে সোডিয়াম ফ্লোরাইড, তো সোডিয়াম ওভারলোড কখনোই ভালো না, করা উচিত না। কিন্তু যদি কেউ বলেন যে বাচ্চাকে আমি নুন ছাড়া খাওয়াবো, সেটাও কিন্তু উচিত না। কারণ মনে রাখতে হবে, ভারতবর্ষে বিশেষ করে বেঙ্গলের মতো জায়গায় কিন্তু আমাদের ইনবিল্ট মানে ইনহেরেন্ট আয়োডিন কম আছে। সারা ভারতবর্ষে সরকার কি করেছে, নুনের মধ্যে আয়োডিন দিয়েছে। শুনলে নিশ্চয়ই আয়োডাইজ সল্ট শুনেছি তো? কেন, হোয়াট ইজ আয়োডাইজ সল্ট? নুনের মধ্যে আমরা আয়োডিন দিয়েছি, কারণ আয়োডিন ডিফিসিয়েন্সি কিন্তু ইন্ডিয়াতে খুব কমন। তো আয়োডিন যদি ডিফিসিয়েন্সি হয়, থাইরয়েড প্রবলেম আসবে। সেই জন্য নুন বর্জন করো না। নুন বর্জন করা ঠিক না যে নুন খাবো না, তবে হ্যাঁ এক্সেসিভ নুন খাওয়া হবে, এটা মাথায় রাখতে হবে। চিনির বিষয়ে তো সবাই জানেন, চিনি খেলে সুগার স্পাইক হয়।
তো চিনি যত সম্ভব কম খেতে হবে। আর মনে রাখতে হবে যে যে চিনিটা খাচ্ছি, দেখো চিনি মানে তো গ্লুকোজ, আমরা যেই খাবার খাই কি আলটিমেটলি গ্লুকোজের পরিবর্তন হয়। তো এমন খাবার খেতে হবে যেটা গ্লুকোজের পরিবর্তন হতে সময়টা বেশি নেয়। যেমন ধরা যাক একটা খুব কমন এক্সাম্পল, যে আমরা ময়দা খাবো না আটা খাবো। আটা কেন ভালো? কারণ আটাতে কি হচ্ছে, আটাও কিন্তু গ্লুকোজ হবে গিয়ে, কিন্তু আটাতে কি হচ্ছে, আটা গ্লুকোজ হতে সময় অনেক বেশি নেবে, ময়দা গ্লুকোজ তাড়াতাড়ি হয়ে যাবে, সুগার স্পাইক বেশি হবে। যেমন যদি সবজি বেশি খাই তাহলে কি হবে, সুগার স্পাইক আস্তে আস্তে হবে। আমি যদি মিষ্টি খেয়ে ফেলি সুগার স্পাইক তাড়াতাড়ি হবে। ওই জন্য বাচ্চাদের বড়দের সবার জন্য চিনি এবং নুন পরিমাণে কম খাওয়াটাই বেটার। একটা প্রশ্ন হচ্ছে, যখন নিউবর্ন বেবিদের সাথে তাদের পেরেন্টস করে দেন, ইচ্ছা করে তো তিনি করেন, কিন্তু একটা ভুল কিছু মানে তুমি বলছো জন্মানোর পরে কি কি ভুল হতে পারে, আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমি একটু মানে ভারতবর্ষের যে গ্রামাঞ্চল যেখানে ভুল সবচেয়ে বেশি হয়, আমি একটু গ্রামাঞ্চল দিয়ে শুরু করি। কেমন কমন গ্রামে যে মিস্টেক হয়, একটা ব্যাপার আছে যে মানে কর্ড কেয়ার, মানে বাচ্চা হওয়ার পরে যে আম্বিলিক্যাল কর্ড, তার প্রপার কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে বহুদিন ধরে প্র্যাকটিস ছিল যে আম্বিলিক্যাল কর্ডে আমরা গোবর দিয়ে দিতাম, তাদের বাচ্চা দেখলে টেটেনাস হয়ে যেত, অনেক বাচ্চা টেটেনাসে মারা যেত। মনে করে দেখো এখন আমরা কি করি, সব মায়েদের না ওই প্রেগনেন্সি ছোট বাচ্চা টেটেনাস না। তো সেই জন্য আম্বিলিক্যাল কর্ড যখন বাচ্চা জন্মালো, যখন কর্ড কাটা হলো, আদর্শ চিকিৎসা হচ্ছে সেখানে হাত না দেবে, কিছু লাগাবে না, ওষুধ লাগাতে হবে না, মানে ঘরোয়া রেমেডি, ওষুধ, সাবান কিছুই লাগাতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে না ওই যে চান করানোর একদম করা উচিত। জন্মের সময় চান করালে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে বাচ্চার বডি টেম্পারেচার কমে যেতে পারে, দ্বিতীয় হচ্ছে দেখবে যখন জন্মায় বাচ্চার না একটা গায়ে একটা কোটিং থাকে, তার নাম হচ্ছে ভার্নিক্স। সেই ভার্নিক্স না বাচ্চা অনেক প্রোটেকশন, অনেক ইনফেকশন থেকে। তো চান করে ঘষে 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 ভার্নিক্স তোলা উচিত না একদম। লিমিট আছে, আমরা তো বলি প্রথম 1 মাস চানই করাবে, প্রথম 1 মাস ম্যাক্স টু ম্যাক্স স্পঞ্জিং করতে পারবে, প্রথম 3-4 দিন কিছু না করলেও চলে, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা। দ্বিতীয় হচ্ছে যে এই অনেকের একটা চালু ধারণা আছে খাবার, মানে বুকের দুধ তো এখনো আসেনি, আমরা অন্য কিছু খাইয়ে দিই, গ্লুকোজের জল খাইয়ে দিই, ডাবের জল খাইয়ে দিই, চা খাইয়ে দিই। এটা কিন্তু গ্রামাঞ্চলে খুব কমন, কখনো করতে নেই। কি করতে হয়, জন্মের পরে পরে যে দুধটা আসে না, তার নাম হচ্ছে কোলোস্ট্রাম। শুনেছো কোলোস্ট্রাম? কোলোস্ট্রামটা কি বলতো, খুব অল্প আসবে প্রথম 3-4 দিন, একটা ঠিক থাকে হোয়াইট গাঢ় মতো জিনিস। ওইটাতে না কি হয়, ওটাতে ক্যালোরি ভীষণ হাই, তার মানে কি একটুখানি খেলে পেট ভরে। দ্বিতীয় কোলোস্ট্রামে কি আছে, কোলোস্ট্রাম না প্যাকড উইথ ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি, মানে প্রতিষেধক, মানে ইমিউনাইজেশন। কোলোস্ট্রামের মধ্যে সুন্দর করে ইমিউনোগ্লোবিন দেওয়া আছে, ওই যে ডোজটা বাচ্চা খেয়ে নেয় ওটা বেশ কয়েক বছর বাচ্চাকে প্রোটেকশন দেবে রোগের হাত থেকে। তাহলে আমি কোলেস্ট্রামকে কোনো ডিসকার্ড করবে না। গ্রামাঞ্চলে খুব অভ্যাস আছে কোলেস্ট্রামকে বাদ দিয়ে দেওয়া, কোলেস্ট্রাম ডিসকার্ড কখনো করা উচিত না। 3 নম্বর হচ্ছে যে বুকের দুধ বাচ্চা খাচ্ছে, তাকে আমি জল খাও, কখনো করবে না। কিন্তু বুকের দুধ খেলে কিন্তু জল খাওয়ানোর প্রয়োজন নেই। যদি কোনো বুকের দুধ খাওয়া বাচ্চাকে যখন জল খাওয়াই, তাহলে সে বাচ্চার ওজন কমে যাবে, কিন্তু কখনোই জল খাওয়াবে। 3 নম্বর হচ্ছে বুকের দুধ খাওয়াতে দেরি করবে। বুকের দুধ কখন খাবে, আমার টাইম হচ্ছে যেই বাচ্চা জন্ম নেবে সেই। নর্মাল লেবারে কোনো প্রবলেম নেই, সিজারেরও কোনো প্রবলেম নেই। নর্মালি সিজারের সঙ্গে সঙ্গে বাচ্চাকে, এখন তো সিজারকে ওপেন করা হয় না, এপিডিউরাল দিয়ে করা হয়, স্পাইনাল দিয়ে করা হয়, তো সঙ্গে সঙ্গে মায়ের বুকে দিলে কোনো অসুবিধা, মানে বাচ্চা মার বন্ডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি। আরো হচ্ছে যেমন ধরো এই যে বাচ্চা খুব কাঁদছে, মুখে আমি দিলাম প্যাসিফায়ার, চুষি কাটি, কোনো দেবে না, ওতে কিন্তু ভীষণ পেটের ইনফেকশন। তারপর ধরো কাজল পড়ায় তো কাজল কেন পড়ায়, বাচ্চাকে সুন্দর করার জন্য। তো বাচ্চা তো বাবা এমনি সুন্দর, তাকে সুন্দর করার প্রয়োজন নেই, কাজল লাগাবে না, চোখে কাজল লাগানো। আরো কি হয় জানো তো, যেমন ধরো বাচ্চাকে পরিষ্কার করো, নাক পরিষ্কার করছি, কান পরিষ্কার করছি, জিভ পরিষ্কার করছি, কখনো করবে না। এতে কি হবে না, এতে বাচ্চার ইনজুরি হওয়ার চান্স থাকে। গ্রামাঞ্চলে কি হয়, নাকে কানে সর্ষের তেল দিয়ে দেয়, করবে না। বাচ্চা জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, খাবার দেবো না, খাওয়াবো না, উচিত না, কখনো করবে না। জ্বর সর্দি কাশি হলেও কিন্তু বাচ্চা একদম নর্মাল যা খাবার খায় সবকিছু খাবে, কোনো আপত্তি নেই। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সবচেয়ে বড় সমস্যা এটা ভারতবর্ষে, নেগলেক্টিং গার্ল চাইল্ড। ছেলে হলে একরকম চিকিৎসা, একরকম ট্রিটমেন্ট, মেয়ে হলে একরকম কেয়ার। নো, এটাকে আমাদের
খুব লড়াই চলছে যাতে গার্ল চাইল্ড আর বয় চাইল্ডের ডিসক্রিমিনেশন নয়। আমার মনে হয় লাস্ট যেটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এই মেয়েদেরকে ডিসক্রিমিনেশন শিশু অবস্থা থেকে বন্ধ করা, এটা পেরেছে। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে বাচ্চাদের খুব কমন রোগ, সেটা হচ্ছে কৃমি। দেশ বিদেশ নির্বিশেষে সব জায়গায় বাচ্চাদের কৃমি হওয়াটা ভীষণ কম। তো এইটার প্রিভেনশন বা এটা যাতে শুরুই না হয় বাচ্চাদের, সেটা কিভাবে? দেখো এখানে তুমি নিজেকে প্রশ্ন করো, যে এই তুমি নিজেই বললে বাচ্চাদের কৃমি হয়, আচ্ছা বড়দের কৃমি হয় না কেন? কারণ হচ্ছে যে একটা বাচ্চারা না সবকিছু চেখে দেখতে টেস্ট সব সেন্স তো সব সেন্স কাজ করাচ্ছে তো ও সবকিছু মুখে দিয়ে দেখতে। তো বাচ্চা এবারে দেখবে যে নিউবর্ন বেবি কোনো কৃমি হয় না। কৃমি কখন হয়? যখন বাচ্চা তার চারপাশ এক্সপ্লোর করতে শুরু করতো তখনই কৃমি হয়। কেন না, মাঠে খেলতে পারলে, কোনো জায়গায় খেলতে পারলে কি করবে? মাটিতে হাত দেবে, মেঝেতে হাত দেবে, মাটি নিয়ে মুখে দেবে। এবার মাটি এসবের মধ্যে কি থাকে না, কৃমির ডিম থাকে। সেই ডিমগুলো কি হলো, পেটে গেল, পেটে গিয়ে ডিমটা ফেটে কৃমি তৈরি হলো। সেই কৃমি চলতেই থাকলো। এবার আমি কৃমির ওষুধ খাওয়ালাম, আজকে কৃমির ওষুধ খাওয়ালাম, আমার কৃমি ভালো হয়ে গেল, কিন্তু কালকে আবার আমি মুখে হাত দিলাম, আবার তো কৃমি হয়ে গেল। এদিকে মায়েরা কি বলে, ওষুধ তো খাওয়াচ্ছি ডাক্তারবাবু, কৃমি তো কমে না। কেন কৃমি কমে না? কারণ বারবার রিইনফেকশন হয়। কাদের হয়? বাচ্চাদের হয়। কেন হয়? সব জিনিস মুখে দেয়। এর একমাত্র উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে বাচ্চাকে বোঝাতে হবে তুমি মুখে হাত দেবে না, তুমি যেখানে নোংরায় হাত দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সাবান দিয়ে হাত ধোবে। এই বলতে হবে। নখ কাটতে হবে, নখ যদি বড় হয় তার মধ্যে ময়লা থাকবে, সেই ময়লা তো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, ও তো মুখে দেবে, তখন আবার কৃমি হয়ে যাবে। তো কৃমির চিকিৎসা কিন্তু কৃমির ওষুধ নয়, কৃমির চিকিৎসা হচ্ছে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা বাবা মায়ের কর্তব্য। একটা বলো। সবচেয়ে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিসটা, এইটা কি করে বাচ্চাদের হয় বা এটা কি করে না হওয়া থেকে আটকানো যায়, এইটা কি করা যায়? আচ্ছা তুমি একটা কথা বলো, এই জুভেনাইল ডায়াবেটিস নিয়ে কোথায় শুনলে, জানলে কি করে? এইটা ওই যখন মানে আমার প্রেগন্যান্সি পিরিয়ডে আমাকে ডাক্তার 7 মাসের পর বারণ করে দিয়েছিল যে না মিষ্টি মিষ্টি খাওয়া, কারণ একটা প্রোননেস চলে আসে ডায়াবেটিসের, সেটা থেকে বাচ্চা এফেক্টেড হতে পারে। তো সেই ক্ষেত্রে তখন থেকেই জানলাম যে জুভেনাইল না এই একটু জুভেনাইল ডায়াবেটিস জানার ভুল আছে, আমি একটু ক্লারিফাই করি। হ্যাঁ, আমি ডায়াবেটিসটাকে 3 ভাগে ভাগ করি, 3 ভাগ। একটা হচ্ছে ডায়াবেটিস, মায়ের ডায়াবেটিস নিউবর্ন বেবিকে কি করে এফেক্ট করে, তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়াল জুভেনাইল ডায়াবেটিস সম্বন্ধে বলি, আর তারপরে আমি হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস এর সঙ্গে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিসের কি পার্থক্য সেটাও আসে। মায়ের ডায়াবেটিস থাকে তাহলে যে বাচ্চা যখন জন্মায় তার নাম আছে, তার নাম হচ্ছে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, বা শর্টে আমরা বলি আইডিএম। ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারের তো গন্ডগোল কি জানো তো, যেই জন্মাবে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, এরা ইউজুয়ালি কিন্তু ওয়েট বেশি হবে। যত ডায়াবেটিক মাদারের চাইল্ড হয় না, নিউবর্ন বেবি, ওয়েট বেশি হবে, 4 কিলো 200, 4 কিলো 500 এরকম ওয়েট হবে। এই বাচ্চাগুলো জন্মেই এদের না কি হবে, হাইপোগ্লাইসিমিয়া, মানে ব্লাড সুগার ফলে। কেন করবে? কারণ এই যে মায়ের তো ডায়াবেটিস ছিল, তো সেখানে কি ব্লাড স্ট্রিমে তো ভীষণ সুগার ছিল, তো সেই ব্লাড স্ট্রিমের সুগার তো বাচ্চাও পেয়ে গেছে, তো বাচ্চার ইনসুলিন সিস্টেম ইজ ভেরি অ্যাক্টিভ। এবার যেই জন্মালো মায়ের সঙ্গে কাট অফ হয়ে গেল, মায়ের সুগার সাপ্লাই কমে গেল বাচ্চার ব্লাড স্ট্রিমে, কিন্তু বাচ্চার ইনসুলিন তো অ্যাক্টিভ, ও কি করবে, ইনসুলিনটা সুগারকে ফল করে দেবে। ভয়ঙ্কর কন্ডিশন কিন্তু বাচ্চার হাইপোগ্লাইসিমিয়া, মানে ভীষণ ভয় পাই। বাচ্চার যদি ব্লাড সুগার কমে যায় তাহলে কিন্তু বাচ্চার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। তো এটাকে আমরা খুব ভয় পাই বলি মায়েদেরকে যে তোমরা সুগারটাকে কন্ট্রোল রাখবে, কারণ প্রেগনেন্সির সময় এমন কিছু হরমোন আসে না, সেই হরমোনগুলো কি করে না, আমাদের মায়েদের শরীরে সুগারকে বাড়িয়ে দেয়, মানে ইনসুলিনকে কাজ করতে দেয়। তো সেই জন্য আমাদের প্রেগনেন্সি খাওয়া দাওয়া নিয়ে খুব সাবধান থাকতে হবে, এবং মা ডায়াবেটিক না হয়। মা ডায়াবেটিক হলে বাচ্চার সমস্যা। নর্মাল ডায়াবেটিস যেটা মানুষের হয় তার দুটো ভাগ আছে, টাইপ 1 টাইপ 2, শুনেছো নিশ্চয়ই। টাইপ 1 বাচ্চাদের হয়, টাইপ 2 বড়দের হয়, কিন্তু এখন গোলমেলে হয়ে গেছে কিন্তু ব্যাপারটা। তবু আমি বলি টাইপ 1টা কি। টাইপ 1 হচ্ছে আমাদের যে ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, আইলেট সেলস অফ ল্যাঙ্গারেন্স থেকে। সেই প্যানক্রিয়াসের যে ইনসুলিনটা তৈরি হচ্ছে না, সেই প্যানক্রিয়াসের সেলগুলোকে একটা ভাইরাস ড্যামেজ করে দেয়। প্রবাবলি, বিজ্ঞানীরা শিওর নন কেন হয়, প্রবাবলি এই প্যানক্রিয়াসের সেলগুলোকে ড্যামেজ করলে কি হবে, দেহে ইনসুলিন নেই, তখন কি হবে, ব্লাড সুগার হয়ে যাবে। এটা সাধারণত বাচ্চাদের হয় 4 থেকে 6 বছর, নাহলে 12-14 বছর, এই সময় এটা প্রেসিপিটেট করে। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা হচ্ছে প্যানক্রিয়াস ড্যামেজের জন্য। এর সাথে কিন্তু খাওয়া দাওয়া, লাইফস্টাইলের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারটা খুব ভয়ঙ্কর, কেন কি ডায়াগনোস করা যায় না।
ইউজুয়ালি আমরা ডায়াগনোস তখনই করতে পারি যখন বাচ্চার প্রচুর হাই সুগার, 600-700 সুগার হয়ে গেছে, গিয়ে কিটোসিস হয়ে বাচ্চা কোমায় চলে হাসপাতালে ভর্তি হয়েছে, তখন সাধারণত ডায়াগনোস হয়। খুব ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু। এছাড়া ওটা ডায়াগনোসিস উপায় কি? উপায় হচ্ছে যে রেগুলার ফলো আপ। আমরা বলি সমস্ত বাচ্চাকে না, বছরে বাচ্চাকে তো প্রতি মাসে মাসে, তারপরে বাচ্চাকে 1 মাস 2 মাস ফলো চেক আপ করা উচিত। কেন চেক আপ করবে বলতো? কারণ হচ্ছে যে ওয়েট দেখতে হবে, গ্রোথ দেখতে হবে, অ্যাক্টিভিটি দেখতে হবে। যেসব জুভেনাইল ডায়াবেটিস বাচ্চা না, গ্রোথ ফেলবে, ও তো ডায়াবেটিস, তো গ্রোথ হবে না। পেশেন্ট কি বলবে, বাবা মা কি বলবে, ডাক্তারবাবু খুব খাচ্ছে, দেখুন ওয়েট কমে যাচ্ছে। আর কি হচ্ছে দেখুন, বাচ্চাটা খেলা করে না, টায়ার্ড হয়ে শুয়ে পড়ে। কোনো চিন্তা করতে হবে, এই কিন্তু ব্লাড সুগার দেখো রেয়ার কেস অফ জুভেনাইল ডায়াবেটিস মেটাস হতে পারে। আর একটা কি ডায়াবেটিস হয়, টাইপ 2, তাদের হয়, বড়দের হয় ম্যাচুরিটি অনসেট, মানে ওই বড়রা খুব মিষ্টি খাচ্ছে, খুব বাইরের খাবার খাচ্ছে, ডায়াবেটিস হয়ে গেল, যেটা নর্মালি বুঝি আমরা, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু এখন গন্ডগোল কি, এখন ছোট বাচ্চাদেরও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এরকম না, ছোট বয়স থেকে চিপস খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, বাবা মার সঙ্গে বাইরে খাবার খাচ্ছে, দেখবে বেশি বয়স না, 14-15 বছর বয়স, ও বাবা হিমোগ্লোবিন এ1c কত 7, ফাস্টিং ব্লাড সুগার কত 120, খুব কমন। ওয়েট কত, 14 বছর বয়সে ওয়েট কত 90 কিলো। তোমাদের আমেরিকায় যাই না বাবা, ইন্ডিয়ায় কিন্তু বাচ্চাগুলোর ওয়েট 80, 90, 95 আমার চেম্বারে আসে কিন্তু। তো এটা খুব বড় সমস্যা, বাবা মায়েদের সাবধানে থাকতে হবে। এবং সবচেয়ে বড় প্রবলেম খাবার নয় কিন্তু, অ্যাক্টিভিটি। বাচ্চাদের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের বিকেলে খেলাধুলা বন্ধ হয়ে গেছে, খেলার মাঠ উঠে গেছে। কেন উঠে গেছে? তার দায়ী কে? তার দায়ী হচ্ছে কোচিং ক্লাস। কোচিং ক্লাস কখন হয়? কোচিং ক্লাস হয় হচ্ছে বিকেল 4টে-5টার সময়। বাচ্চা স্কুল থেকে এখন বাড়ি আসে না। আগে আমাদের সময় কি হতো, স্কুল থেকে বাড়ি আসতাম, বাড়ি এসে বসে থাকলে বাবা মারা বকা দিত, বলতো খেলতে যা। 4টে থেকে 6টা খেলার সময় ছিল। এখন ওই সময় বাচ্চারা কি করে, ছোট ছোট বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরে এসে কোচিং ক্লাসে যায়। কেন কোচিং ক্লাসে যায়? কারণ টিচার যিনি স্কুলে পড়াচ্ছেন তাকে কি করতে হবে, কোচিং ক্লাসটা সেটা দিতে বাড়ি ফিরতে হবে। তিনি কি আবার বাড়ি যাবেন, আবার ফিরবেন? উনি একদম কোচিং ক্লাসটা সেটা দিয়ে বাড়ি চলে গেলেন। কোন সময় কোচিং ক্লাস হয়? বিকেলবেলা, বিকেল সন্ধ্যাবেলা কোচিং ক্লাস হলো, উনি বাড়ি চলে গেলেন। বাচ্চা সন্ধ্যে 7টার সময় বাড়ি এসে আক্রান্ত হয়ে টিভি দেখতে বসে বললো, মা বললো সারাক্ষণ খেটে খুটে এলি, তাহলে পরে খাওয়াই তোকে হয়। এই হচ্ছে ডায়াবেটিসের কারণ। এটা প্রজন্ম কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে যদি শুভবুদ্ধি সম্পন্ন লোক আমরা এগিয়ে না আসি। ইন্ডিয়াতে একটা প্রজন্ম খুব অসুবিধায় পড়ে যাবে এই ডায়াবেটিস। মোটামুটি আপনারা যা যা প্রশ্ন করেছিলেন তার একটা সাম আপ করে আমি চেষ্টা করলাম ডাক্তারবাবুর সাথে মানে একটা আড্ডা দেওয়ার একটা, সেখান থেকে আশা করি আপনারা সবাই খুব উপকৃত হলেন। আর সবার শেষে আমি ডাক্তারবাবুকে কনগ্রাচুলেশন জানাবো, কারণ ওনার কিন্তু সদ্য নাতনি হয়েছে, উনি কিন্তু দাদু হয়ে গেছে। তো আপনাকে কনগ্রাচুলেশন, সেই জন্যই আমেরিকা আসা ডিউটি করতে। আর কনগ্রাচুলেশন জানালাম। আর তার সাথে অনেক ধন্যবাদ ডাক্তারবাবুর ফ্যামিলিকে, যে যারা এত সাপোর্ট করেছে আমাদের ক্যামেরার পেছনে, জানিয়ে আজকে মানে আমাদের এই আড্ডাটা শেষ করলাম এখানে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।